অন্নপূর্ণা যোজনার ক্ষোভ রাস্তায় নেমে এসেছে। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের অনেকেই এখনও নতুন সরকারের অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা প্রতি মাসে পাননি, এমনটাই অভিযোগ। মানে ফর্মের গেরোয় পড়েছেন। ফলে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী সরকারের ১০০ দিন পার করলেও সব থেকে বেশি সমালোচনায় পড়তে হয়েছে মহিলাদের এই ৩,০০০ টাকা না পাওয়া নিয়ে। রয়েছে আরও কিছু। কি কি সমালোচনা সেগুলোই আপনাদের জানাবো। আমি কুন্তল রয়েছে আপনাদের সঙ্গে। এবছর ৯ মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ১৭ই আগস্ট পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ১০০ দিন হয়েছে। আমরা এর মধ্যে বেশ কিছু তথ্য বিশ্লেষণ করেছি। তাতে বেশ কিছু দৃঢ় পদক্ষেপ যেমন দেখা গেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের, পাশাপাশি বেশ কিছু সমালোচনার দাগও লেগেছে নতুন সরকারের প্রথম ১০০ দিনে। পশ্চিমবঙ্গের মানুষের মূল যে বিষয়গুলিতে নজর, এই তালিকায় তৃণমূল জমানায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রদবদল করে আনা অন্নপূর্ণা যোজনা রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারতের মতো জনকল্যাণমূলক প্রকল্প আছে। রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর নীতি, বেআইনি দখলদারির বিরুদ্ধে উচ্ছেদ অভিযান এবং সেখানে বুলডোজারের ব্যবহার। প্রস্তাবিত গুন্ডা দমন বিল, গরু, মোষ সহ গবাদি পশু জবাইয়ের ক্ষেত্রে ১৯৫০ সালের প্রাণী সম্পদ আইন নতুন করে বলবৎ করা, আর ২০২০ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে মন্দির, মসজিদ সহ ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার সরানো, মাইক খুলে নেওয়ার নির্দেশ রয়েছে। তেমনই রয়েছে কলকাতার বাইপাসে মেট্রো প্রকল্পের কাজের জট ছাড়ানো। আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে সক্রিয়তার মতো পদক্ষেপও রয়েছে এই ১০০ দিনে শুভেন্দু সরকারের প্রথম ১০০ দিনের কাজ। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় আসার পর প্রথম ১০০ দিনে সরকারের পারফরমেন্সের প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছিলেন, কি করে নিজের নম্বর দেব, তবে এই কদিনে রাষ্ট্রীয় সুরক্ষা, সাংবিধানিক কর্তব্য, জনকল্যাণ, কর্মসংস্থান এবং বিনিয়োগে আমরা গুরুত্ব দিয়েছি। এরপর যোগ আর বিয়োগ আপনাদের হাতে। ২০২৭ সালের ৯ মে আমার মুখ্যমন্ত্রী হিসেবে ১ বছর পূর্ণ হবে। ওই দিন আমি আপনাদের সামনে পরীক্ষায় বসবো। আমি যদি ১০-এর মধ্যে ৯ নম্বর না পাই, তবে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব যে না, আমি পারলাম না, এমনটাই বলেছেন শুভেন্দু অধিকারী। এবার আসি এই সরকারের প্রথম বলিষ্ঠ পদক্ষেপে। সেটা হচ্ছে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। অর্থাৎ রাজ্যে ক্ষমতায় এলে অনুপ্রবেশ ইস্যু নিয়ে পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় এসেই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর পুরো ব্যবস্থা করে ফেলে বিজেপি সরকার। তড়িঘড়ি হোল্ডিং সেন্টারও তৈরি হয়। একই সঙ্গে সীমান্তের যে অংশে এখনো কাঁটাতারের বেড়া নেই, সেখানে বেড়া দেওয়ার পদক্ষেপও জোর দিয়েছে প্রশাসন। এর জন্য জমি হস্তান্তরের কাজও শুরু হয়ে যায়। অধিকাংশ জায়গায় কাঁটাতার বসানো হয়েছে, যা বিগত বাম কিংবা তৃণমূল সরকারের জমানায় বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ। এবছর জুন মাসে বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, এর মধ্যেই ওপারে পাঠানো শুরু করেছি, কোনো জেল সাজা নয়, সোজা ডিপোর্ট করে দেব। ইতিমধ্যেই ১০,০০০ অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে সীমান্তের ওপারে পুশব্যাক করা হয়েছে। এক্ষেত্রে পুশব্যাক ইস্যু নিয়েও সমালোচনা হয়েছে, কারণ দেখা গেছে ভারতীয়কেও জোর করে বাংলাদেশি সন্দেহে পুশব্যাকের শিকার হতে হয়েছে। চাপের মুখে পড়ে পরে তাদের ফিরেও আনা হয়েছে। তবে পশ্চিমবঙ্গে সদ্য ক্ষমতায় আসা বিজেপি সরকারের ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতির পক্ষে একাংশের সমর্থন বেশ জোরালো। এবার আসি বহুল চর্চিত সেই অন্নপূর্ণা যোজনা বিষয়ে। মে, জুন, জুলাই এবং অগাস্ট মাস চলছে। প্রায় এই ৪ মাসে এমন অনেক মহিলাই আছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পাননি, মেলেনি অন্নপূর্ণার ৩,০০০ টাকাও। ফলে মহিলাদের একাংশ অসন্তুষ্ট বিজেপি সরকারের ভূমিকায়। বিশেষজ্ঞদের মতে মমতা ব্যানার্জির সরকারের অন্যতম সফল নির্বাচনী হাতিয়ার ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ২৫ থেকে ৬০ বছর বয়সের নারীদের আর্থিক সহায়তার এই প্রকল্প তৃণমূলের জনভিত্তি মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। একসময় ৫০০ টাকা থেকে শুরু হওয়া এই প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ বেড়ে দাঁড়ায় ১,০০০ টাকা এবং গত লোকসভা ভোটের আগে আরও ৫০০ টাকা বাড়িয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। বিজেপি তাদের ইস্তেহারে তা বাড়িয়ে ৩,০০০ টাকা করার প্রতিশ্রুতি দেয়, অর্থাৎ ১,৫০০ টাকা এক লাফে হয়ে যায় ডাবল। বিজেপি ক্ষমতায় আসার পরই এই প্রকল্পকে বাস্তবায়নের কাজ শুরু করে। তবে প্রথমেই তারা প্রকল্পের নাম বদল করে রাখে অন্নপূর্ণা যোজনা।
বেশ কিছু নিয়ম বলবৎ করা হয়। সরকারের নিয়ম অনুযায়ী মাসিক 10,000 টাকার বেশি আয়, পরিবারের বার্ষিক আয় 12 লক্ষ টাকার বেশি এবং নির্দিষ্ট পরিমাণ জমির মালিকানা থাকলে এই সুবিধা মিলবে না। তৃণমূল জমানায় এমন নিয়ম ছিল না, নথি নিয়ে কড়াকড়িও ছিল না, তবে অর্থের পরিমাণ বাড়লেও উপভোক্তার সংখ্যা কমেছে। বিজেপি সরকারের যুক্তি, আগের সরকারের আমলে এই প্রকল্পও দুর্নীতি হয়েছে। এই আর্থিক সুবিধা যাদের প্রয়োজন নেই তারাও যেমন ভাতা পাচ্ছিলেন, তেমনি পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়েছেন। তাই শুরু হয় নথি ঝাড়াই বাছাইয়ের কাজ। 20 অগস্টের মধ্যে 1,45,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাওয়ার আশ্বাস দিয়েছিল প্রশাসন। এর জন্য বরাদ্দ করা হয়েছে 4,350 কোটি টাকা। 10ই জুলাই পর্যন্ত মোট আবেদন জমা পড়েছিল প্রায় 1,80,00,000। বাকি নথি যাচাইয়ের কাজ চলছে, কিন্তু এখনো যারা টাকা পাননি তাদের ক্ষোভ এবার রাস্তায় নেমে এসেছে। যদিও কন্যাশ্রীর নাম বদলে কন্যা রত্ন দিবসে রাজ্যের 10 লক্ষ ছাত্রীকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছে সরকার। অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পারদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বৃদ্ধি করেছে সরকার। বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা 1,000 টাকা করে বেড়ে 1,500 করা হয়েছে। বঙ্গের বিজেপি সরকার এই সমস্ত পদক্ষেপ করেছে। শুভেন্দু সরকারের প্রথম 100 দিনের পুরনো মামলা নিয়েও তদন্তের পদক্ষেপ হয়েছে, যার মধ্যে অন্যতম কামদুনি গণধর্ষণ হত্যা, শিক্ষক ও সমাজকর্মী বরুণ বিশ্বাসের হত্যা, আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন থেকে শুরু করে বিগত সরকারের আমলে ঘটে যাওয়া একাধিক বিতর্কিত ঘটনার তদন্ত নিয়ে নতুনভাবে সক্রিয় হয়েছে বিজেপি সরকার। আরজিকর কাণ্ডে আগের তৃণমূল সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। নিহত চিকিৎসকের মা মেয়ের বিচার চেয়ে ভোটের আগে বিজেপিতে যোগ দেন এবং নির্বাচনে জেতেন। সম্প্রতি এই ঘটনার তদন্ত নিয়ে সক্রিয় হয় রাজ্যের বিজেপি সরকার। তদন্তে গাফিলতির অভিযোগে আইপিএস বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তার সাসপেনশনের মেয়াদও বৃদ্ধি হয়েছে। পানিহাটির তৃণমূল কাউন্সিলর বিধায়ক নির্মল ঘোষকেও গ্রেপ্তার করা হয়েছে। এই পদক্ষেপটা যেমন মানুষের নজর কেড়েছে, তেমনি রাজ্যের বিভিন্ন জায়গায় উচ্ছেদ এবং বুলডোজার অভিযানের সমালোচনা হয়েছে শুভেন্দু সরকারের। বেআইনি দখলদারি, বেআইনি ভবনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বিজেপির সরকার। তিলজলা এলাকায় একটা ভবনের চামড়ার ব্যাগের কারখানায় অগ্নিকাণ্ডের পর বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান শুরু হয়। ভবনের একাংশ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। পরে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে তাতে স্থগিতাদেশ জারি হয়। রাজ্য সরকারের এই নীতি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। এরপর কলকাতা ও হাওড়া সহ বিভিন্ন এলাকায় ফুটপাত, রাস্তা এবং সরকারি জমি দখল করে থাকা দোকান, স্টল এবং অন্যান্য নির্মাণ সরানোর কাজ হয়। হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদকে ঘিরেও বিতর্ক তৈরি হয়। সরকারের যুক্তি, ফুটপাত পথচারীদের জন্য, সরকারি জমি বা রাস্তা দখল করে ব্যবসা আইন বহির্ভূত। প্রশাসনের যুক্তি, শহরকে দখলমুক্ত করে যানজট কমানো এবং সাধারণ মানুষের চলাচলের অধিকার নিশ্চিত করাই এই অভিযানের উদ্দেশ্য। কিন্তু বিরোধীদের অভিযোগ, এই অভিযানের ফলে বহু হকার ও ছোট ব্যবসায়ীর জীবিকা হারাচ্ছেন। পুনর্বাসন নিয়েও প্রশ্ন উঠেছে। নাম পরিবর্তনের রাজনীতিও দেখা গেছে শুভেন্দু সরকারের প্রথম 100 দিনে। শ্যামাপ্রসাদ মুখার্জিকে সামনে রেখে বিজেপির কর্মসূচি হয়েছে। সম্প্রতি কলকাতার সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম পাল্টে গোপাল মুখার্জি রোড করার ঘোষণা নিয়েও ব্যাপক বিতর্ক দেখা দিয়েছিল। বিজেপির প্রাথমিক যুক্তি ছিল, রাস্তার নাম হোসেন সোহরাওয়ার্দীর নামে। তিনি ছিলেন অবিভক্ত বাংলা প্রদেশের শেষ প্রধানমন্ত্রী। পরে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস নামে পরিচিত 1946 সালের ভয়াবহ দাঙ্গার সময়ে সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী ছিলেন। দাঙ্গা থামাতে না পারার জন্য ইতিহাসবিদদের একাংশ তাকে দোষারোপ করেন। আসলে কলকাতার পার্ক সার্কাস অঞ্চলের ওই রাস্তার নাম রাখা হয়েছিল হাসান সোহরাওয়ার্দীর নামে। তিনি ছিলেন অধ্যাপক, কূটনীতিক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান উপাচার্য। রাস্তার নাম বদলানোর সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয় সেই সময়। অন্যদিকে সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মন্তব্যের জেরেও জল ঘোলা হয়েছে। শেষ পর্যন্ত রাজ্য সরকারের দেওয়া বঙ্গবিভূষণ ফেরত নেওয়া এবং যারা সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করবে তার বিরুদ্ধে করা পদক্ষেপের হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বীরভূমের রামপুরহাটে সুভাষচন্দ্রের নামে এক রাস্তার নাম বদলে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম করা হয়। এই খবর প্রকাশ্যে আসার পরেই তড়িঘড়ি পুরনো নামই ফিরিয়ে আনা হয়, কিন্তু তাতে
ড্যামেজ কন্ট্রোল কতটা হয়েছে তা প্রশ্ন রাখছে। এ তো গেল শীর্ষ থাকা কিছু বিষয়। পাশাপাশি বিজেপি বলেছিল আগের জমানার সব দুর্নীতি তদন্ত হবে, মহিলাদের সুরক্ষায় তৎপর হবে সরকার, শিল্পায়নের পথে কাঁটা সরিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। রাজ্য সরকারি কর্মচারীদের বেতন সংশোধনে সপ্তম বেতন কমিশনের আশ্বাস বানিয়েছিল বিজেপির সংকল্পপত্রে। সেই মতো কিছু পদক্ষেপ দেখাও গেছে। এবার 15 বছরের তৃণমূল সরকার বনাম 100 দিনের বিজেপি সরকারের একটু তুলনা করা যাক। যদিও সেটা বাস্তবে 15 বছরের সঙ্গে 100 দিনের তুলনাটা ঠিকঠাক নয়, তবু একটা আপেক্ষিক তুলনা। তৃণমূল জমানায় শেষ কয়েক বছরে কেন্দ্রীয় বঞ্চনার গান গেয়ে ভোটের বৈতরণী পার করাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্য। মানুষ যে এসব ভালোভাবে নেয়নি সেটা ভোটের ফলে স্পষ্ট হয়ে গেছে। আসলে তুলনাটা দুই সরকারের প্রতিশ্রুতি বা প্রতিশ্রুতি পূরণের নয়, তুলনাটা মানসিকতা, দৃষ্টিভঙ্গির। 15 বছর আগে বামফ্রন্ট সরকারকে সরিয়ে বাংলায় ক্ষমতায় আসার সময় থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গিয়েছে আগের সরকার। আর 15 বছর পরে বিজেপি সরকার তৈরি হওয়ার সময় সেই ঋণের অঙ্কটা বেড়ে হয়েছে প্রায় 7 লক্ষ কোটি টাকা। তা নিয়ে রাজনীতি করার বদলে রাজস্ব বাড়ানোর রাস্তা খুঁজছে নতুন সরকার। বিজেপি সরকার যে শুধুমাত্র আশ্বাস দিয়ে থেমে থাকবে না সেটা বুঝিয়ে দিয়েছে তাদের কাজই। আবাস যোজনার বকেয়া 6122 কোটি টাকা দিয়েছে কেন্দ্র। এখনো পর্যন্ত প্রায় 21 লক্ষ ভুয়ো জব কার্ড খুঁজে বের করে যারা সত্যিই যোগ্য তাদের জন্য কার্যকর হয়েছে 125 দিনের কাজের কেন্দ্রীয় প্রকল্প ভিবিজি রামজি। চালু হয়েছে আয়ুষ্মান ভারত কার্ড, বার্ধক্য ভাতার অঙ্ক বেড়েছে, মহিলাদের জন্য সরকারি বাসে চালু হয়েছে ফ্রি রাইড, ধর্মের ভিত্তিতে সরকারি অনুদান প্রকল্পও বাদ হয়েছে, যেমন পুরোহিত, ইমাম ও মুয়াজ্জেম ভাতা বন্ধ হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কোনো ধর্মীয় স্থানে মাইকের অপব্যবহার রুখতে এতদিন উৎসাহ দেখায়নি আগের মমতা সরকার। এখন নতুন সরকার সেই কাজও শুরু করেছে। তৃণমূল জমানায় সবচেয়ে বড় অভিযোগ ছিল সরকারি চাকরিতে নিয়োগের প্রতিটি স্তরে দুর্নীতি হয়েছে। শিক্ষক নিয়োগ হোক অথবা পুরসভায় নিয়োগ, এমনকি WBCS পরীক্ষাতেও অনিয়মের অভিযোগ উঠেছে। এই দুর্নীতির জন্য হাজার হাজার যোগ্য ছেলে মেয়ে বঞ্চিত হয়েছেন। নতুন সরকার যেমন একাধিক স্কুল সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশনের মতো সংস্থাগুলোকে ঢেলে সাজাচ্ছে, তেমনি সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমাও বাড়িয়েছে। সরকারি কাজে স্বচ্ছতা আনতে এবং ঘুষ, তোলাবাজি, কাটমানি বন্ধেও কঠোর পদক্ষেপ করেছে সরকার। সাধারণ মানুষ যাতে অভিযোগ জানাতে পারেন সেজন্য টোল ফ্রি হেল্পলাইনও চালু করা হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে সরকারি মেডিকেল কলেজ থেকে শুরু করে জেলা হাসপাতালগুলিতে স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুম থেকে নজরদারি করা হচ্ছে। এমনকি বেড বাড়ানো, বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে যৌথ উদ্যোগে জরুরি ভিত্তিতে রোগী ভর্তির উদ্যোগও নেওয়া হয়েছে। নিউ টাউনে বেসরকারি বিনিয়োগে 2000 বেডের আধুনিক হাসপাতাল করার কাজ শুরু হয়েছে। আবার একেবারে মাইক্রো স্তরে সরকারি হাসপাতালে রোগীদের খাবারের ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং মা আহার ক্যান্টিনে মাছ ভাত দেওয়ার মতো পদক্ষেপও করেছে নতুন সরকার। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রতিটি সরকারি দপ্তরে চালু করার চেষ্টা করেছিলেন ডু ইট নাও নীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রী হিসাবে দ্রুত সিদ্ধান্ত রূপায়ণের চেষ্টা করেননি এমনটা নয়, কিন্তু প্রথম সেই নজরদারি থাকলেও ফের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছে সরকারি দপ্তরগুলি। বাম জমানায় বুদ্ধদেববাবু বাংলার চেহারা বদলে দেওয়ার জন্য কিছু উদ্যোগ নিয়েছিলেন প্রশাসনিক স্তরে, তবে অনেক ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়িয়েছিল তার দল। আবার তৃণমূল জমানায় মমতা বন্দ্যোপাধ্যায় একাধারে মুখ্যমন্ত্রী, অন্যদিকে তিনি শাসক দলের সর্বময় কর্ত্রী। ফলে তিনি কোনো সিদ্ধান্ত নিলে সে ব্যাপারে ভালো মন্দ পরামর্শ দেওয়ার সাহসও দেখাননি কেউ। এখনো পর্যন্ত বাংলায় বিজেপি সরকার এবং দল দুপক্ষ হাত মিলিয়ে একটাই লক্ষ্যে এগোনোর চেষ্টা করছে, সেটা হলো রাজ্যের ভোল বদলানো। 15 বছর আগে আর এক পালা বদলের সরকারের প্রথম 100 দিনের কাজকর্মে ফোকাসে ছিল সিঙ্গুর। তৎকালীন তৃণমূল সরকার প্রথম ক্যাবিনেট বৈঠকে সিঙ্গুরের জমি অনিচ্ছুক চাষিদের ফেরত দেওয়ার পাশাপাশি আরও বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছিল। বর্তমানে শুভেন্দু অধিকারীর সরকার সেই টাটাকে আবার রাজ্যে ফেরাতে উদ্যোগী। নতুন সরকারের সামনে প্রতিবন্ধকতাও আছে বিস্তর। দুর্নীতি, কাটমানি, লাল ফিতের ফাঁসের যে পরম্পরা বাংলায় চলে এসেছে সেই মানসিকতা একদিনে দূর হবে না। সেই মানসিকতা বদলে নতুন পথে হাঁটার কাজটা শুরু হয়েছে। সকালের শুরুটা কেমন হয়েছে তা আপনারাই বলবেন, বাকি দিনটা কেমন যাবে সেটা বুঝিয়ে দেবে সরকারের আগামী দিনের কাজই। যদিও শুক্রবারই বাংলার শিলিগুড়ি থেকে শুভেন্দু অধিকারী তার 43% কাজ প্রথম 100 দিনেই সম্পন্ন করেছেন বলে সার্টিফিকেট দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আমাদের এই ভিডিও কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন এনকে টিভি বাংলার ডিজিটালের ওয়েব পোর্টাল, ফেসবুক এবং ইউটিউবে।